ইসলামী দিবস শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র সফর এবং সাম্প্রতিক রাজনীতি নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার, রয়েছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক জনাব শামসুল আলম লিটন। প্রিয় দর্শক, আমরা যুক্তরাষ্ট্র সফর কেন বলছি, ইউএন যে কনফারেন্স বা মিটিং হচ্ছে সেখানে আমরা দেখেছি তিনটি প্রধান রাজনৈতিক শক্তি এবং দুটি প্রধান রাজনৈতিক দল তাদের যে নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়েই সেই সফরে মাননীয় প্রধান উপদেষ্টা যাচ্ছেন। আমি রোহিত ভাই আপনাকেই একটু উদ্দেশ্য করেই প্রশ্নটা রাখতে চাই। এই সফরে আমরা দেখতে পাচ্ছি যে ইউএনের যে অধিবেশন হবে সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াতের নেতা নাকিবুর রহমান তারেক এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও আরেকজন যুগ্ম আহ্বায়ক, তারা সেখানে যাচ্ছেন। তো এতে একটা মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া, মনে হচ্ছে যে সেখানে কি কোনো আলাপ আলোচনা, সমঝোতা, আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোনো কিছু হতে পারে না। কিন্তু আজকে যে বিষয়টি ঘটেছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি দুটি অভিযোগ করেছেন। দুটি অভিযোগই বিএনপি এবং জামায়াতের বিরুদ্ধে। তিনি বলেছেন যে নির্বাচন নিয়ে বিএনপি জামায়াতের অবহেলা আছে, তাদের কারণে নির্বাচন পেছাতে পারে। দ্বিতীয়ত বলেছেন জামাত বিএনপির ভণ্ডামির কারণে নির্বাচন বিলম্ব হচ্ছে। তো একদিকে অনেকে হয়তো ধারণা করেছে এটি ভুল হতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে অধিবেশন হবে তার সাইড লাইনে কোথাও কি এই তিন প্রধান যে দল বা শক্তির নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্যে আলোচনা হতে পারে কিনা। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি জামাত এবং বিএনপি বা বিএনপি এবং জামাত উভয় দলের বিরুদ্ধে যে অভিযোগ করলেন, আপনি সার্বিক যুক্তরাষ্ট্র সফর, সমঝোতা এবং নাসিরউদ্দিন পাটোয়ারির অভিযোগকে কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে করণ ভাই, এবং ধন্যবাদ সহ আলোচক, আমার অত্যন্ত প্রিয়, অনেকদিন পরে দেখা শামসুল আলম লিটন সহ এটিএন বাংলায় যারা দেখছেন এবং দেখবেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘদিন পরে হলেও গণতান্ত্রিক রাষ্ট্রে এবং বাংলাদেশেও সবসময় গণতন্ত্রকামী, গণতন্ত্রের জন্য লড়াই করার ইতিহাস বাংলাদেশের আছে। ৭১ থেকে নিয়ে শুরু করে ৯০-২৪ সালে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা এখন গণতন্ত্রের পথে আমরা এগিয়ে যাচ্ছি। সেখানে এই সময়ে জাতিসংঘের যে সাধারণ অধিবেশন, সেই পরিষদের গত রাতে প্রধান উপদেষ্টা সহ, যেটা আপনি বললেন, বিএনপি, জামাত এবং আরও অপর রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় কিছু নেতৃবৃন্দ গিয়েছেন। এটি জাতিসংঘকে, বাংলাদেশকে অ্যাড্রেস করবে। তারা বাংলাদেশের সাথে প্রতিবেশী রাষ্ট্রগুলোর এবং কমনওয়েলথভুক্ত যেসব রাষ্ট্রগুলো আছে তাদের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আছে, সেই সম্পর্কগুলো যেন আরও সুদৃঢ় হয়, মসৃণ হয়, ভ্রাতৃত্বপূর্ণ হয়, সৌহার্দ্যপূর্ণ হয়, সমতার ভিত্তিতে যেন আমরা পারস্পরিকভাবে সবাই মিলেমিশে চলতে পারি, এটা বার্তা বহন করতে পারে। অতীতে বিগত দিনগুলোতে আমরা দেখেছি একটি একদলীয় শাসন ব্যবস্থা যারা কায়েম করেছিল, তারা জাতিসংঘে বাংলাদেশকে যেভাবে তুলে ধরতে চেয়েছে, তার চেয়ে তারা বাংলাদেশের যে সকল ক্রিয়াশীল বিরোধী রাজনৈতিক দলগুলো আছে তাদের ব্যাপারে নেতিবাচক কথা সেখানে গিয়েও আমরা বলতে শুনেছি। আজকের এই প্রেক্ষাপটে বিএনপি সহ অপর রাজনৈতিক দলগুলো, প্রধান উপদেষ্টা তো কোনো রাজনৈতিক দল নেই, তিনি একটা প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন। স্বাভাবিক কারণেই জাতিসংঘের অধিবেশনে ওনাকে ডাক পড়েছে। সেখানে ওনারা বাংলাদেশের কথা বলবেন, বাংলাদেশের আগামীর বাংলাদেশ কেমন হবে, সুষ্ঠু অবাধ নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে, সেই ইনফরমেশনটা হয়তো আসতে পারে। জলবায়ু, বৈশ্বিক পরিবর্তন, সব কিছু নিয়ে আলোচনা হবে, অর্থনৈতিক মুক্তি। এখানে নাসিরউদ্দিন পাটোয়ারির কথা আপনি যেটা বলেছেন, শব্দ চয়ন একটা রাজনীতিতে একটা বড় সংস্কৃতি, শব্দ ব্যবহার। রাজনীতিতে আপনি সমালোচনা করতে পারেন, সমালোচনা করার অধিকার আছে, এটা গণতন্ত্রের একটা বিউটি। আপনি দেখেছেন যে আমাদের দলের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আমাদের বর্তমান তারুণের অলঙ্কার তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার বক্তব্য, কথাবার্তা কত সুন্দর মানুষ গ্রহণ করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সজ্জন ব্যক্তিত্ব, মানুষ শুনে মুগ্ধ হয় যে রাজনৈতিক দলের নেতা তো এরকমই হওয়া উচিত।
এখন তারা বয়স আমাদের ছোট, অভিজ্ঞতা তাদের কম, হক কম, তাদের বয়সে আমরাও ছিলাম, ছাত্র রাজনীতি করেছি। আমরা তো শ্রদ্ধার ভাষায়, সম্মানের ভাষায় আমরা রাজনীতিক নেতাদেরকে অ্যাড্রেস করেছি। সেখানে বন্ডামি হবে কেন? অধিবেশনে গিয়েছে সেখানেই কেন বলতে হবে? নির্বাচনের ব্যাপারে তো আমাদের বাংলাদেশই তো আলোচনা হচ্ছে, ফরেন একাডেমিতে প্রায়ই তো মিটিংগুলো হচ্ছে, কথা হচ্ছে, এক টেবিল তো বসছে। আমার বক্তব্য অত্যন্ত পরিষ্কার যে আপনারা এক টেবিলে বসে আলোচনা করেন, আবার বাইরে মাঠে যেয়ে আন্দোলন করেন, সমালোচনা করেন, এটা খুবই খারাপ। বরং এই সকল কথায় সমাজে তারা এনার্কি সৃষ্টি করতে চায় কিনা, রাজনৈতিক অঙ্গনে বা নির্বাচনের যে একটা হাওয়া, নির্বাচনের দিকে দেশ যাচ্ছে, সকল রাজনৈতিক ক্রিয়াশীল দলই তারা নির্বাচনের জন্য আলোচনা আসছে, সবাই কিন্তু নির্বাচনের দিকে যাচ্ছে। তো সেটাকে ব্যাঘাত ঘটানোর জন্য বা ব্যাহত ঘটানোর জন্য কোনো উস্কানিমূলক কিনা, সেটা আমার দেখবার বিষয় আছে আমাদের। তবে আমি বিশ্বাস করি যে বিএনপি কখনো অতীতে কখনো কোনো ষড়যন্ত্র করে নাই, এবং ষড়যন্ত্র বিএনপি বোঝে না। বন্ডামি শব্দটা তো বিএনপির সাথে যায়ই না। এই শব্দগুলো যদি নাসিরুদ্দিন পাটোয়ারি, আওয়ামী লীগ যদি আজকে দৃশ্যপটে নাই, তাদেরকে তুলে ধরতো, তাহলে আমি বুঝতাম। যারা বিএনপির ব্যাপারে সমালোচনা করে, ফেসিস্ট আওয়ামী লীগের ব্যাপারে এখন আর কোনো কথা বলে না। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে গত 15 বছর ফেসিস্ট আওয়ামী লীগ সমগ্র বাংলাদেশটাকে লুটপাট করে রাষ্ট্রের যে প্রধান প্রধান অর্গানগুলো আছে, সেই অর্গানগুলো ধ্বংস করে দিয়ে গেছে। শাসন বিভাগ, বিচার বিভাগ, পার্লামেন্ট সব, এবং সমস্ত যে রাষ্ট্রের যে সংস্থাগুলো আছে। আমরা তখন বারবার বলেছি, আমাদের নেতা তারেক রহমানও বলেছেন যে রাষ্ট্রকে রাষ্ট্রগতিতে চলতে দেন, বহতা নদীর মতো। আর যদি রাষ্ট্রকে রাষ্ট্রের মতো চলতে না দেন, বহতা নদীর স্রোতস্বিনী নদীকে যদি নদীতে তাকে স্রোতস্বিনী হতে না দেন, বাধা দেন, কখনো অন্যদিকে যাবে না, তো বাঁধ ভেঙে যাবে। সময় পরিক্রমায় কিন্তু রাষ্ট্র প্রতিবাদ করে, নদীর মতো প্রতিবাদ করেছে, অচিত্য করেছে, 2024 সালের 5ই আগস্ট করেছে। কাজে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদের শব্দ চয়নে, কথায়, আচরণে, রাজনীতির অঙ্গনে। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, কিরণ ভাই, রাজনীতির অঙ্গনে যারা রাজনীতিবিদ, পলিটিশিয়ান, তাদেরকে কিন্তু সাধারণ মানুষ, সকল স্তরের মানুষ সম্মান করার কথা, সম্মান করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে। সেখানে যদি রাজনীতিবিদরা যদি চাঁদাবাজির সাথে জড়িত হয়ে যায়, রাজনীতিবিদরা যদি স্বল্প পরিসরে একটা রাজনৈতিক দল করে এসে একেবারে প্যারালাল বড় রাজনৈতিক দলের অবস্থানের মতো হয়ে যেতে চায়, এটা তো জনগণ মেনে নেবে না। জনগণের কাছে যে দলের লেজিটিমেসি নাই, জনগণের কাছে যে দলের ভোট করার ইতিহাস নাই, তো ওরা কীভাবে করবে? তোদের ব্যাপারে আমি বেশি কথা বলতে চাই না। আমি বিশ্বাস করতে চাই তারা তরুণ প্রজন্মের, তারা অনুসরণ করবে ওই সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোকে। বিএনপির মতো আমি বিএনপিকে অনুসরণ করবে আমি সেটা বলি না, কিন্তু বিএনপি কিন্তু অতীতে সুষ্ঠু অবাধ নির্বাচনে, আপনি যদি স্ট্যান্ডার্ড নির্বাচন বলেন 91, 96টাও যদি বলেন 12 জনের, এরপরে 2001 সাল, বিএনপি কিন্তু 2বার রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে জনগণের ভোটে। 96 সালে 12 জনের নির্বাচনে আসতে না পারলেও 118টি সিট নিয়ে পার্লামেন্টের ইতিহাসে সর্ববৃহৎ রাজনৈতিক বিরোধী দল হিসেবে পার্লামেন্টে কাজ করেছে। আর বেগম খালেদা জিয়ার কথা তো না বললেই নয়। 5টি আসনে বাংলাদেশে যেখানেই তিনি নির্বাচন করেছেন, হেরে যাওয়ার ইতিহাস বেগম খালেদা জিয়ার নাই। আওয়ামী লীগের নেত্রী ছিল, অন্যান্য অনেক নেতাদের ছিল। যে বিএনপির সাথে সুষ্ঠুবাদ নির্বাচনের ক্ষেত্রে, জনমতের ক্ষেত্রে, জনপ্রিয়তার ক্ষেত্রে আমি কিন্তু অহংকার করে কখনো বলি না, কথাটা গর্ব করে বলি। কারণ এই যে অর্জন, বিএনপির যে সমৃদ্ধি সমগ্র বাংলাদেশে, এটা বিএনপির অনেক পুরো নেতাদের ত্যাগ, তিতিক্ষা, শহীদের আদর্শ, বেগম খালেদা জিয়ার ক্যারিসমেটিক যে লিডারশিপের মধ্যে দিয়ে এটাই প্রতিষ্ঠা হয়েছে। লিটন ভাইরা ছিলেন এক সময়ের পরিক্রমায় কিন্তু ওনারা কিন্তু ওনাদের মধ্যে বিদগ্ধ সাংবাদিকরা চলে যেতে হয়েছে দেশ ছেড়ে, সেটা আপনি জানেন। অনেক বছর পরে উনি আসছেন। আপনি একজন ভালো সাংবাদিক, আপনি পার্লামেন্টে বিভিন্ন প্রোগ্রাম করেছেন, সেটা আমরা দেখেছি। কিন্তু ভালো যারা কাজ করতে চায়, গত 15 বছর তারা সেভাবে কাজ করতে পারেনি। মুক্ত বাক, মুক্ত অধিকার, মুক্তবাদী চর্চার অধিকারটি ছিল না। সংবিধানের আর্টিকেলে আপনি 36 থেকে 37, 38, 39 পর্যন্ত কিন্তু বলা আছে স্পষ্ট, কথা বলার অধিকার থাকবে, লেখার অধিকার থাকবে, বলবার অধিকার থাকবে, সমাবেশ করবার অধিকার থাকবে। সকল অধিকার খর্ব করা হয়েছিল বিগত 15 বছরে। এত কিছুর পরে কিন্তু আমরা রক্তচক্ষু উপেক্ষা করে আমরা কিন্তু গণতান্ত্রিক কর্মসূচি দিয়েছি। আমাদের তারেক রহমানের সে সকল গণতান্ত্রিক ধারাবাহিক সিরিজ কর্মসূচিকে মোকাবেলা করতে আওয়ামী লীগের রীতিমতো হিমশিম খেতে হয়েছে। তারা কিন্তু পরিহাস করেছে, আবার হিমশিমও খেয়েছে। আমরা কিন্তু কখনো কালো পতাকা মিছিল করেছি,
কালো ভেজদারের মিছিল করেছি, পদযাত্রা করেছি, পথ মিছিল করেছি, সেই আবদুল্লাহপুর থেকে সাইদাবাদ পর্যন্ত, এগুলোকে আওয়ামী লীগ নেতারা পরিহাস করেছে। পরিক্রমা যখন দেখেছে, সময়ের পরিক্রমা, বিশাল বিশাল সমাবেশ, উপজেলায়, জেলায়, বিভাগে, নদী সাঁতরায় মানুষ যাচ্ছে, বাস বন্ধ করে দিচ্ছে, হেঁটে যাচ্ছে, রাতে চলে যাচ্ছে সমাবেশের আগে রাতে, তখন আওয়ামী লীগ টের পেয়েছে যে বিএনপিকে তো আমরা ভাঙতেও পারি নাই, ধ্বংস করতে। বিএনপি দিন দিন ফ্রিক্স পাখির মতো বিশাল গুম খুন হত্যা নিপীড়ন নির্যাতনের পরে বিএনপি তো বিশাল মহিরূপে পরিণত হয়েছে। তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে। একটা ছোট্ট করে দেখেছেন না, ক্র্যাকডাউন করেছে শান্তিপূর্ণ সমাবেশের মধ্যে, লাঠি, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড দিয়ে আমাদের সমাজটা পূর্ণ করে দিয়েছে। সুতরাং আমি বলবো যে এত ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমরা বিএনপি থেকে আসছি। সুতরাং বিএনপিকে নিয়ে যদি কেউ যদি আপনার টোল করে, বিএনপিকে নিয়ে যদি কেউ পরিহাস করে কথা বলে, একটা মানুষ এটা জবাব দেবে। হ্যাঁ, এটা ঠিক যে বিএনপির নাম ধরে বা বিএনপির একেবারে তৃণমূলের কোনো নেতাকর্মী যে একেবারে কিছু ভুলভ্রান্তি করছে না, আমি কিন্তু আবার সেই কথা আপনাকে বলছি না। কিন্তু সে কারণে কিন্তু আমাদের নেতা তারেক রহমান কিন্তু একদম কনসার্ন আছেন। তিনি কিন্তু একেবারে কোনো ক্ষমা করেন না। যখনই জানতে পারেন যে এই সমস্যা করেছে, সে পার্টি থেকে বের করে দেয়। এখন তো আমাদের পার্টি থেকে বের করা ছাড়া এই মুহূর্তে আমাদের হাতে কোনো ক্ষমতা নেই। হ্যাঁ, আরেকটা যে ক্ষমতা আছে সেটা ওর বড় বড় ক্ষমতা। আমরা বলে দিয়েছি আইন শৃঙ্খলা বাহিনীকে যে আপনারা তাকে গ্রেপ্তার করেন, যারা না করে বিএনপির নাম বেছে, আমরা সেটা বলে দিয়েছি। এর বাইরে আমাদের এখন কোনো রাষ্ট্রীয় বা সরকারি ক্ষমতা নেই। আমরা এটা করছি। আর আগামী দিনে আমরা কি করব সেটা মানুষ বুঝতে পারবে। আমাদের নেতা তারেক রহমান সাহেবের যে স্পষ্ট বক্তব্য, কিংবা আমাদের নেতা জিয়াউর রহমানের যে দর্শন, জাতীয়বাদী দর্শন, দেশপ্রেমিকের ইতিহাস, আমাদের গণতন্ত্রের রত্নপ্রী বেগম খালেদা জিয়ার রাষ্ট্র পরিচালনার যে সাবেক রাষ্ট্র পরিচালনার যে ইতিহাস, সুশাসন করার ইতিহাস, জনশাসন করার ইতিহাস, উন্নয়ন করার ইতিহাস, গণতন্ত্র সংগ্রাম করার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার ইতিহাস, সেখান থেকে মানুষ মেসেজ পাচ্ছে যে বিএনপি একমাত্র নিরাপদ একটি দল। বিএনপির কাছে একটা রাজনৈতিক দল নিরাপদ এই দেশের মানুষ, স্বাধীনতা সার্বভৌমত্ব হিসাবে সকল লঙ্ঘনে। সুতরাং আজকে আমাদের এই জাতিসংঘে যে স্বাধীনতা, আমরা সাধুবাদ জানাই। আমরা আশা করি যে সেখান থেকে একটা সুন্দর মেসেজ ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে আসবে। বাংলাদেশে আজকে বিনিয়োগকারীরা, বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে চাচ্ছে না, নির্বাচন অপেক্ষা আছে। সুতরাং সুষ্ঠু নির্বাচনের জন্য একটা নতুন বার্তা নিয়ে আসবে জাতিসংঘ সাধারণত। আমরা সেই প্রত্যাশাই করছি। আমি অ্যাডভোকেট রফিক সিকদার আপনার কয়েকটা কথা তুলে রেখেছি। সিনিয়র সাংবাদিক, রাজনীতি বিশ্লেষক শামসুল আলম লিটন, সাংবাদিকতা সংবাদকর্মী হিসেবে আপনার বাংলাদেশে আপনার সাথে সরাসরি কাজ করবার সুযোগ নেওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একসাথে সাহিত্য অঙ্গনে অনেক কাজ করেছি, দেখেছি আপনার আদর্শ, আপনার নীতি কৌশল সব কিছু দেখেছি। আপনি কিন্তু যেটি রবিভাবে বলবার চেষ্টা করলেন যে বাংলাদেশের কলম যোদ্ধারাও কিন্তু তাদের কলম চালাতে পারেনি, মুক্ত বাক যারা, তারা কিন্তু লিখতে পারেনি। আমার কাছে কয়েকটি বিষয়ে এখানে মোটা দাগে উল্লেখ করতে চাই যে বিএনপি তাদের যে সভা সমাবেশ, সব সমাবেশের কোনো আয়োজন করলেই কিন্তু সারা বাংলাদেশে দেখা যেত ট্রেন, বাস, লঞ্চ সব কিন্তু বন্ধ করতে হতো। আমার মনে আছে রবিবার আরও ভালো বলতে পারবেন, সেটি হচ্ছে একটি সমাবেশ করার সময় আমি দেখেছি যখন সমস্ত রাস্তাঘাট আর ট্রেন, বাস, লঞ্চ সব বন্ধ করে দেওয়া হয়েছে, ভেলাই করে মানুষ কিন্তু ঢাকা শহর মুখে চলে আসছিল, চাল ডাল সাথে করে নিয়ে তারা চলে আসছিল। এবং আরেকটা কথা যেটি বললেন যে আজকে যে ভণ্ডামির প্রশ্নটি তুলেছেন যে বেগম খালেদা জিয়া শেখ হাসিনার পতনের পরে তার কাছে যতজনই দেখা করতে গিয়েছে তিনি ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তিকে কটাক্ষ করে এখনও পর্যন্ত কোনো কথা বলেননি। ইভেন জনাব তারেক রহমান সাহেবের কিন্তু তার বক্তব্যের মধ্যে শালীনতা, ভদ্রতা, মার্জিত সব কিছু কিন্তু আমরা দেখতে পাই। কিন্তু এই যে তরুণদের দলের নেতারা যদি এই ধরনের বক্তব্য দেয়, তাহলে দুটি দলই, জামায়াত ইসলাম বলি আর বিএনপি বলি, দুটি দল তো বাংলাদেশের একটি সিনিয়র রাজনৈতিক দল। আপনি এই আলোচনাকে কীভাবে বিশ্লেষণ করবেন? হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি নিউ ইয়র্কের প্রশ্নটা আমাকে করেন নাই, তারপরে আমি একটা লাইন বলে রাখি। সেটি হচ্ছে যে জাতিসংঘের এবারের অধিবেশনটি আমাদের জন্য ইম্পর্টেন্ট। যখন কয়েকটি যুদ্ধ চলছে, বিশেষ করে গাজা এবং ইউক্রেন ওয়ার এখনও শেষ হয়নি, সব কূটনৈতিক উদ্যোগের পরেও এতগুলো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মধ্যেও রিজিওনাল অ্যাফেয়ার্সে যেহেতু আমাদের বাংলাদেশের আহ্বানে, ডক্টর ইউনূসের আহ্বানে রোহিঙ্গা কনফারেন্সটি হবে এবং সেখানে আশা করা হচ্ছে সম্ভবত 70 থেকে 80টি দেশ কিংবা তারও বেশি সংখ্যক দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। এটা সাইডলাইন ইভেন্ট, আপনারা জানেন। এবং যতগুলো সাইডলাইন ইভেন্ট হয়, অর্ধ শতাধিক, কখনো কখনো শতাধিক হয়, আমার বিশ্বাস এই রোহিঙ্গা কনফারেন্সটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হবে। জাস্ট ইউএন জেনারেল অ্যাসেম্বলির জেনারেল কনফারেন্সের পাশে সাইডলাইন ইভেন্টে এটা লিড কনফারেন্স হতে পারে। এটা বাংলাদেশের জন্য ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশ অনেক বিপদে আছে, এটা কিন্তু আমরা অনেকে রিয়েলাইজ করতে পারছি না। আমরা যখন এখানে কথা বলছি তখন সামরিক বিভিন্ন বিষয়, বিশেষ করে যে জান্তা, বার্মার জান্তা তার দেশের অর্ধেকের বেশি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে বিদ্রোহীদের কাছে, এবং এর যে ঝড়ঝাপটা
সব কিছু কিন্তু বাংলাদেশের উপরে এসে পড়ার অনেক সম্ভাবনা আছে। এবং ইতিমধ্যে তারা গত 2 বছর যে তাদের নিজস্ব গোলাগুলি করেছে, তাতে বাংলাদেশের নাগরিকরা, নিরীহ মানুষ কিন্তু নিহত হয়েছে একেবারে। তো এই কারণে আমাদের আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে অর্থনৈতিক চাপ, 15 লক্ষ রোহিঙ্গাকে দিনের পর দিন একজন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী তিনি নোবেলের লোভে যেভাবে দরজা খুলে দিয়েছিলেন, সেখানে হয়তো 2-3 লক্ষ লোক হয়তো আসতো। সেখানে দরজা খুলে দেওয়ার ফলে সেই বার্মার জান্তা কিন্তু আরও উৎসাহিত হয়ে আমার মনে হয় 80-90% রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে। তো সেই বিপদ আমাদের আছে 15 লক্ষ মানুষের। কত বছর আমাদের এখানে আরও কত ধরনের বিভিন্ন সামাজিক সংকট তারা তৈরি করতে পারে ইত্যাদি ইত্যাদি। তো এই কারণে এই কনফারেন্সটি বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট। এবং আপনি যেটা বলছিলেন যে আমরা গণতন্ত্র পেয়েছি, আমরা আমাদের লেখার স্বাধীনতা, আমাদের বলার স্বাধীনতা। দেখুন, একটা নেশন যখন স্বাধীন হয় তখন যেই প্রধান যে ব্যাপারগুলো থাকে, সেখানে সবচেয়ে বড় ব্যাপারটি কিন্তু স্বাধীনতার অথবা স্বাধিকার, এই শব্দটার মধ্যেই কিন্তু স্বাধীনতার মূল তত্ত্বটা আছে। কোনো বিশেষণ দিয়ে সেটাকে চিত্রায়িত করে তা দিয়ে দিনের পর দিন ব্যবসা করা, এটা কিন্তু পৃথিবীতে যারা সভ্য জাতি এবং যেই সব জাতি এগিয়েছে তারা কিন্তু এই কাজটি করেনি। আমরা এটি করেছি। আমরা দলীয় আদর্শকে স্বাধীনতার আদর্শ এবং মুক্তিযুদ্ধের আদর্শ বলে চালিয়ে দিয়ে 53 বছর ট্যাগিং কালচার করা হয়েছে। ট্যাগিং, স্বাধীনতা বিরোধী, পাকিস্তানি, বাংলাদেশ, যারা আওয়ামী লীগের রাজনীতি বিশ্বাস করবে না, যারা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করবে না, যারা বঙ্গবন্ধুকে বিশ্বাস করবে না, তাদেরকে পাকিস্তান চলে যেতে হবে, এরকম কথা 72-73 হয়েছে। যেখানে তখন হলিডেতে এডিটোরিয়াল লেখা হয়েছিল 7.5 কোটি রাজাকার। অর্থাৎ শেখ সাহেব তখন যে ভাষণগুলো দিতেন সেখানে এইরকমই বক্তব্য থাকতো, যার ফলে এটাকে তিনি তখন এনায়েতুল্লাহ খানের মতো এডিটর তখন লিখতে বাধ্য হয়েছিলেন 7.5 কোটি রাজাকার। অর্থাৎ শেখ সাহেব বলতে চাচ্ছেন 7.5 কোটি মানুষ যেহেতু যুদ্ধ করে নাই, যুদ্ধ করেছে 1 লক্ষ ট্রেন এবং বিভিন্ন সেক্টরে, আর বাকিরা কি, আর 1 কোটির মতো অথবা 80 লাখের মতো শরণার্থী, বাকিরা সবাই রাজাকার শেখ সাহেবের তত্ত্ব অনুসারে। তো যেই জিনিসটা 53 বছর লালন করা হয়েছে, এবং শুধুমাত্র আওয়ামী লীগের মেম্বার যারা, ইভেন একেবারে প্রথম শ্রেণীর স্বাধীনতা বিরোধীও আওয়ামী লীগে জয়েন করার পর সে মুক্তিযুদ্ধ হয়ে গেছে। 53 বছরের ট্যাগিং কালচার, অপমান কালচার, এই জাতিকে ইউনাইটেড না করার যে পাপ, তার সম্মিলিত পাপের প্রায়শ্চিত্ত হয়েছে জুলাই আপরাইজিং, 5ই আগস্ট। এখন 5ই আগস্টে আমরা যেটা অর্জন করলাম, আমাদের সবচেয়ে বড় যে ব্যাপারটি সেটি হচ্ছে রেজিলিয়েন্স। একটা নেশন ঝড় ঝাপটা, বিপদ, খুন খারাপি, এই যে আমি আপনার সঙ্গে যখন কথা বলছি, মাত্র কয়েকদিন আগেই কিন্তু চার্লি কার্ক, আমেরিকার একজন খুবই প্রমিনেন্ট পার্সোনালিটি এবং ডোনাল্ড ট্রাম্পের রাইট হ্যান্ড ইন ইয়ার্থ লিডারশিপ বলতে গেলে নাম্বার 1, তাকে কিন্তু এখানে গুলিটা লেগেছে এবং খুব কাছ থেকে 150-200 মিটারের মধ্যে থেকে কিন্তু গুলি করে তাকে মেরেছে। আমেরিকার মতো জায়গায় যদি এত বড় সংকট নিয়ে থাকে, আমাদের মতো দেশে আমাদের সংকট আরও অনেক বেশি, আইন শৃঙ্খলা এবং নানা কিছু। রেজিলিয়েন্স, দেখেন পলিটিক্যাল কালচার ডেভেলপ করতে হবে। আজকে প্রধান উপদেষ্টা যে বিভিন্ন পার্টির প্রতিনিধিদের নিয়ে গেছেন, আমি খুবই খুশি হতাম যদি আরও 2-4টি দলের নেতা যারা নেশন বিল্ডিংয়ে ভূমিকা রাখছে, যারা জুলাই আপরাইজিংয়ে ভূমিকা রেখেছিল, আমি বলতে পারি জুনায়েদ সাকি, ব্যারিস্টার ফুয়াদের মতো মানুষ, কিংবা মাহমুদুর রহমান মান্নার মতো মানুষ, যারা জাতিকে পথ দেখিয়েছে গত কয়েক বছর। দেখুন, ফ্যাসিবাদ থেকে মুক্তি এমনি এমনি আসে নাই। আমাদের মতো, রফিক ভাই থ্যাংক ইউ, আপনি উল্লেখ করেছেন, আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, আর গত 15 বছর আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি। আর এই কিরণ ভাইরাও কিন্তু আন্দোলন করেছে, কীভাবে? বিতর্কের মধ্য দিয়ে। দেখুন, বিতর্কে কত সেন্সিটিভ বিষয় এটিএন বাংলা নিয়ে এসছে, আমি ভাবনার বাইরে। যখন পদ্মা সেতুর প্রশ্নে ওনার বিতর্কিকরা বলছে যে পদ্মা সেতুতে কেউ উঠবেন না, কারণ ওখানে কিন্তু এখন বাস টাস দিয়ে নানা কিছু উড়ানো হচ্ছে, এই এটিএন বাংলা সেটা শুধু সেটাই নয়, এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সবাই শুধুমাত্র বক্তৃতা দিতে হবে তা না, কিন্তু এটা বুদ্ধিভিত্তিক কাজ। এটিএন বাংলা যে পার্লামেন্টারি ফর্মে ডিবেটের মাধ্যমে 15 বছর যে এখানে একটা অন্য রকমের বুদ্ধিভিত্তিক চর্চা অব্যাহত রেখেছে, যেজন্য আমি এটিএন বাংলাকে এবং এর প্রডিউসার টিম হিসাবে, প্রেজেন্টার এবং বিতর্ক আন্দোলনে বাংলাদেশের প্রতিভু, আমি কিরণ ভাইকে ধন্যবাদ দিব। পাশাপাশি আমি এটিএন বাংলা একসময় ছিলাম চিফ রিপোর্টার অথবা নিউজের হিসেবে, কিন্তু সেই হিসেবে না, আমি মনে করি যে সাবাস বাংলাদেশ 2001 সালে আমরা কিন্তু গণতন্ত্রের সংকট শুধুমাত্র এবারই হয়নি। আওয়ামী লীগ 74-এ যে সংকটটি করেছিল, 98-99 সালে আপনারা হয়তো অনেকে ভুলে গেছেন। দেখুন, বাংলাদেশের সংসদের ইতিহাসে একটি আইন কিন্তু সংসদে পাশ হয়নি, সেটা প্রেসিডেন্ট ফিরিয়ে দিয়েছেন 2 বার। তৃতীয়বার পার্লামেন্টারি সিস্টেম অনুসারে পার্লামেন্ট অটো পাস করেছে। সেই আইনটি হচ্ছে জননিরাপত্তা আইন। এই আইনে কিন্তু প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাইন করেননি, কারণ এই আইন অনুসারে বাংলাদেশে বিরোধী দল দমনের জন্য, রাস্তায় নাড়া দাঁড়ানোর জন্য বৈধ আইন করেছিল। সেই কারণে ঢাকা শহরে কোনো জায়গায় বিএনপি, জামাত ইসলাম অথবা কোনো পার্টি, বিরোধী দল কোনো মিছিল করতে পারতো না। যেখানেই বেরোতো সেখানেই পিটানো হতো, এবং লিগালি, যেহেতু জননিরাপত্তা, এবং ধরে
জামিন ছাড়া অনেক দিন রাখা হতো। সেই আইনটি এবং যে আপনারা মনে আছে হয়তো মানিক মিয়া এভিনিউর সামনে এমপিরা, বিএনপি যে কয়েকজন এমপি ছিল, সে এমপিদের মধ্যে শুধুমাত্র এমপিরা বেরোতো, তাদেরকেও পিটানো হতো। তো সেই কারণে 2001 সালের নির্বাচনে যেটা হলো, আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই, এটিএন বাংলা তখন সাবাস বাংলাদেশ প্রচার করেছিল। সেই সাবাস বাংলাদেশ দুঃসাহসী যেভাবে নাড়া দিয়েছিল সেই সময় মানুষকে, সন্ত্রাস ও সহিংসতার যে 220 টুকরা করা ঢাকার একটি অংশে, লক্ষ্মীপুরের মতো জায়গায় একজন লয়ারকে 2 হাত কেটে ঝুলিয়ে রাখা, এই যে ঘটনাগুলো, তাহের হাজারি, জনাল হাজারির সন্ত্রাস, সবকিছু কিন্তু সাবাস বাংলাদেশের মধ্যে এসেছিল। সন্ত্রাস, সহিংসতা এবং দুর্নীতির বিরুদ্ধে 2001-এর যে নির্বাচন, যেখানে ভোট বিপ্লব হয়েছিল, 2/3 মেজরিটি 4 দলীয় জোট পেয়েছিল, সেখানে কিন্তু মিডিয়ার অনেক বড় ভূমিকা এবং সাবাস বাংলাদেশের ভূমিকাটি আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই। এখন কি হলো, এই ফ্যাসিবাদ কায়েম করতে গিয়ে দেশের অনেক নামজাদা মানুষকে, শফিক রেহমানের মতো বিবেক, মাহমুদুর রহমানের মতো মানুষ, পিনাকি ভট্টাচার্যের মতো ব্যক্তিত্ব, এদের সবাইকে কিন্তু দেশ ছাড়া করা হলো। এইভাবে কিন্তু আমি মনে করি যে মিডিয়ার যে ভূমিকাটি, এখন আমাদের রেজিলিয়েন্স আসার কথা। আমি নাসিরুদ্দিন এর কথা যে বলছেন, আমি মনে করি ইয়াং জেনারেশন তার নিজের ভাষায় কথা বলছে, সেই কথার মধ্যে রাইট থাকবে, রং থাকবে। বুড়ো রাজনীতিকদের মতো কথা হতো, অনেক রাইট থাকে, রং থাকে। এই রাইট রং কিন্তু বড় কথা না, বড় কথা হচ্ছে যে বিতর্ক। এবং গণতন্ত্র কিন্তু বেড অফ রোজেস না, এখানে অসংখ্য ডিবেট থাকবে, হার্ড ডিবেট থাকবে, এবং ডিবেটের মধ্যে কিছু ওয়ার্ড থাকবে, কিছু আপত্তিকর থাকবে। রাস্তায় মানুষ যেমন স্লোগান দেওয়ার সময় সে বই দেখে স্লোগান দেয় না, রাজনৈতিক নেতারাও বক্তব্য দেওয়ার সময় সেভাবেই দেয়। এই ডিবেটগুলোকে আমাদের কনস্ট্রাকটিভ ওয়েতে নিতে হবে। কেউ কাউকে ষড়যন্ত্রের কথাটি উল্লেখ করা ঠিক নয়। ষড়যন্ত্র কি করছে এটা কিন্তু মানুষ দেখছে। আমি যে কথাটাই বলছি, আমার কথার মধ্যে কোনো ষড়যন্ত্র আছে কিনা আমার দর্শকরা যারা শুনছেন তারা কিন্তু খুব ভালো করে জানেন। আপনি যখন পরিচালনা করছেন তার মধ্যে কোনো ষড়যন্ত্র আছে কিনা আপনি দেখুন, আপনি কল নিতে থাকুন। আমি জানি বাংলাদেশে কেন কল নেওয়া হয় না, কল নেওয়া উচিত। এই পাবলিক ডিবেটে মানুষকে অংশগ্রহণের অবাধ সুযোগ থাকা উচিত। অনেকে হয়তো বলবেন যে কেউ ফ্যাসিবাদের পক্ষে বলবে, অসুবিধা কি? কারণ ফ্যাসিবাদ যে বিদায় হয়েছে খুন করে, তার বিচারগুলো যদি, আমি একটু আগে একটা জিনিস রিসার্চ করছিলাম যে আইসিটির 1 or more কোর্টের বিধান আছে, কিন্তু আমরা কেন নাম্বার অফ কোর্ট 8টা 10টা কোর্ট করতে পারি নাই? কেন এখন পর্যন্ত একটি হত্যারও বিচার হয়নি? এই আলোচনাটি করতে হবে। ডক্টর ইউনূস নিজে বলেছেন আপনারা গঠনমূলক সমালোচনা করুন। আজকে এই যে এনসিপি এবং জামাতে ইসলাম যে বলছে আজকে বিচারের কথা, তাদের কিন্তু এর জন্য রাস্তায় নামা উচিত ছিল। এবং এই বিচারে এখানে অসংখ্য লয়ার তাদের আছে, তারা বলা দরকার ছিল যে আইসিটি মিনিমাম 8টা ডিভিশনে 8টা করে এই বিচারগুলো এগিয়ে নিতে। তাহলে দেশে বিদেশে, আমার লন্ডন শহরে দাপিয়ে বেড়াচ্ছে সমস্ত খুনের মামলার আসামিরা, যাদের নির্দেশে গত জুলাইতে রক্তের গঙ্গা বয়েছে দেশে, যারা ক্যাবিনেটে বক্তব্য দিয়েছে, যারা বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছে, এবং মিডিয়াতে এখনও অনেক ফুটেজ আছে, তারা যে বলেছে যে এটি হচ্ছে যে শুট অ্যাট সাইট করা হয়েছে, শুট অ্যাট সাইট, এবং মাথা ঝাঁকিয়ে নিরাপত্তা বাহিনীকে তারা উৎসাহ দিয়েছে। আজকে যদি বিচারগুলো হতো তাহলে ইতিমধ্যে তারা দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে বিশ্বের বিভিন্ন জায়গায় তাদের লিমিটেড অ্যাক্সেস হয়ে যেত। আমি বিশ্বাস করি এবং আমি এই সরকারকে অনুরোধ করব, আপনারা শুধু নির্বাচনের দায়িত্ব নয়, খুনের বিচারের জন্য কোনো কিছুর জন্য অপেক্ষা করতে হয় না। অন্তত মিনিমাম 8টি ডিভিশনে 8টি আন্তর্জাতিক আদালতে এক্সটেনশন করে আপনারা খুনের বিচারগুলো দ্রুত করুন। গণতন্ত্র সংখ্যামুক্ত হবে, দেশ সংখ্যামুক্ত হবে, রেজিলিয়েন্স বাড়াতে হবে, এবং নাসিরুদ্দিনও তার বক্তব্যে পরিমিত হবেন, এবং অবশ্যই মির্জা আব্বাসও পরিমিত হবেন, এবং সকলেই পরিমিত না। আমি পার্টিকুলারলি বলছি এই কারণে যে আব্বাস ভাইয়ের অনেক কথা অনেকে আহত হয়েছেন, এবং অবশ্যই রাজনীতিকদের অনেক কথা অনেকে আহত হয়। রাজনৈতিক দলগুলোকে এটা শুনতে হবে। আজকে রফিক ভাই যত কথাই বলুন না কেন, বিএনপি রাজনৈতিক নেতৃবৃন্দের, সিনিয়র নেতৃবৃন্দের অনেকের বক্তব্যে অনেকে আহত হয়েছে জুলাই সম্পর্কে। কিন্তু জুলাইয়ের বড় অবদান হচ্ছে বিএনপির। 15 বছর লড়াই করে লক্ষ লক্ষ মানুষ, বিএনপি নেতাকর্মী বাড়িতে থাকতে পারে না, গুম হয়ে গেছে, খুন হয়ে গেছে। সুতরাং এই জায়গায় যেন কোনো গ্যাপ না থাকে। মানুষ কেন ভুল বুঝবে বিএনপিকে? 400-র উপরে শহীদ হয়েছে এই দলটি। নিশ্চয়ই আমরা আলোচনায় ফিরতে চাই। একেবারেই খুবই বেদনা বিধুর অনেকগুলি কথা আপনি বললেন, এবং বিএনপির গত 15 বছরে যে জুলুমের শিকার, সেই শিকারটা বললেন, এবং সবাইকে পরিমিত বোধের মধ্যে দিয়ে তাদের যে তর্ক বিতর্ক সেটি চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করলেন। প্রিয় দর্শক, আমরা ইস্পানী মির্জা শুভরাত্রি একটা বিরতি নিতে চাই। আমাদের সাথে অত্যন্ত একজন ভেটারান রাজনীতিবিদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার, তিনিও থাকছেন আমাদের সাথে। সিনিয়র সাংবাদিক রাজনীতি বিশ্লেষক জনাব শামসুল আলম লিটনও আমাদের সাথে বিরতির পর আবারও ফিরে আসবেন। ইস্পানী মির্জা শুভরাত্রিতে একটা ছোট্ট বিরতি দিচ্ছি। ইস্পানী মির্জা শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। অতিথি হিসেবে রয়েছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার, রয়েছেন সিনিয়র সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক জনাব শামসুল আলম। আমরা মিস্টার রফিক সিকদার, আপনার কাছ থেকে যদি আসি, অ্যাডভোকেট রফিক সিকদার ভাই, আমরা একটা বিষয় নিয়ে কিন্তু এখন বাংলাদেশের রাজনীতিতে বেশ ধূম্রজাল চলছে, এটা পিআর পদ্ধতির যে নির্বাচন, বিশেষ করে ছাত্র শিবিরের জাকসু এবং ডাকসু নির্বাচনে জয়ের পরে
তাদের একটা ভাবনার মধ্যে আসছে, তারা হয়তোবা মনে করছে যে তারা এটা কাজে লাগাতে চায়। কিন্তু বিশ্লেষকরা যেটা বলেন যে মাহমুদুর রহমান মান্না বা আক্তার ভাই, ওনারা কিন্তু দুজনেই যখন নির্বাচিত হয়েছেন, পরপর দুবার হচ্ছেন মান্না ভাই, তার দল কিন্তু কখনো ক্ষমতায় আসেনি। আপনার নিশ্চয় মনে থাকবার কথা, 90-এর গণ আন্দোলনের পূর্বে ডাকসুতে ভিপি হয়েছিলেন সিলেটের সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। তার দল কিন্তু 90 নির্বাচনে ক্ষমতা আসতে পারেনি। এখন এই পিয়ার নির্বাচন নিয়ে বিএনপিরকে একটু বিরোধিতা করি বলা চলে, যে জামাত ইসলামের সমমনা কিছু দল তারা কিন্তু মাঠে আছে। এখন এই পিয়ার নিয়ে আপনার বিশ্লেষণ কি, এবং জাকসু নির্বাচনের ফলাফল কি, জাতীয় নির্বাচনের ফলাফলে কোনো প্রভাব ফেলতে পারবে কিনা? দেখুন, দীর্ঘ সংগ্রামের পরে এবং বিশেষ করে জুলাই আগস্টে আপনার এই গণঅভ্যুত্থানের পরে ছাত্র রাজনীতিতে আপনার নির্বাচন হলো, প্রথম নির্বাচন ডাকসু নির্বাচন। এরপরে 9 সেপ্টেম্বরে হলো ডাকসুতে, আর 11 সেপ্টেম্বর হলো জাকসুতে। এই 2 দিনের ব্যবধানে দুটো নির্বাচন হলো। আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে এই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে আপনার ছাত্রদের মধ্যে যে প্রতিযোগিতা হয়েছে, উৎসবমুখর প্রতিযোগিতা হয়েছে, এবং একই সাথে আপনার রাজনৈতিক দলগুলোর একটা পরিচয় ছিল আলাদা। জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল ছিল, জাসদ ছাত্রলীগের প্যানেল ছিল, আওয়ামী মুজিববাদী ছাত্রলীগের প্যানেল ছিল, জাতীয় ছাত্রলীগের প্যানেল ছিল। এই সময়গুলোতে আবার জাতীয়তাবাদী জামাত ইসলামের ছাত্র শিবিরের কোনো প্যানেল ছিল না তখন। তারা লুকিয়ে লুকিয়ে রাজনীতি করতো ঢাকা ইউনিভার্সিটিতে। আমাদের ছত্রছায়ায় থাকতো, কখনো কখনো দেখতাম, কখনো কোনো আওয়ামী লীগের হলে আওয়ামী লীগের ছত্রছায়া থাকতো, জৌলক হল, তারপরে জগন্নাথ হল, ওই SM হল, ওই হলগুলোতে আবার ওদের ছত্রছায়া থাকতো এরকম। তো তারা সেভাবে গণতান্ত্রিক চর্চা করে নেয়। 1989 সালে আপনার জানা আছে যে জাতীয়তাবাদী ছাত্রদল নিরঙ্কুশ ভোট পেয়েও, যেহেতু ছাত্রলীগ, জাসদ, ছাত্রলীগ সব মিলিয়ে, ছাত্র ইউনিয়ন সবাই মিলে সংগ্রাম পরিষদ করে ছাত্রদলের বিরুদ্ধে তারা একসাথে, যেটা সুলতান মনসুর সাহেব বিপি হয়েছিলেন, মোস্তাক ভাই জেস ছিলেন, তো ওই প্যানেলে আমাদের ছিল আপনার এই দুদুরিপন প্যানেল। তো সেখানে কিন্তু আমরা ভোট অনেক পেয়েছিলাম, কিন্তু অনেক ভোট পেয়েও তাদের অনেকগুলো সংগঠন থাকার কারণে অলমোস্ট 1000 খানেক ভোটের ব্যবধানে আমরা হেরেছিলাম। ওই সময় আমি জসিমউদ্দিন হলে সাংগঠনিক সম্পাদক ছিলাম, আমি কেন্দ্রীয় ভোট এজেন্টের মধ্যে আমি ছিলাম, ভোট কাউন্টিংয়ে সারা রাত। তো আমি দেখেছি কাঠপেন্সিল জীবনে। তারপরে তো 90 তো বিএনপির সারা বাংলাদেশে ইয়কসু, রাকসু, ডামেস্কো, চাকসু, বাকসু সব জায়গায় জাতীয় ছাত্র সংসদ নির্বাচনগুলো হতো, জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল নিরঙ্কুশভাবে জয়লাভ করেছে। তো এটার ধারাবাহিকতায় বিএনপি 91 সালে ক্ষমতায় আসছে, আমি সেটা পুরোপুরি বলবো না। বিএনপিকে 91 সালের আপনার 28শে ফেব্রুয়ারি মানুষ ভোট দিয়েছিল একটাই কারণ, সেটা হলো যে বেগম খালেদা জিয়ার যে আপোষহীন লিডারশিপ ছিল 9 বছর, নিরবচ্ছিন্ন সংগ্রাম ছিল গণতন্ত্রের জন্য, যেটি শেখ হাসিনার মধ্যে ছিল না। শেখ হাসিনা লালদিঘির ময়দানে গিয়ে বলেছিল যে হোসেন মোহাম্মদ এরশাদের অধীনে যে নির্বাচনে যাবে বেঈমান হবে। আবার হোসেন মোহাম্মদ এরশাদ 82 সালে 24 মার্চ ক্ষমতা আসার পরে শেখ হাসিনাই বলেছিলেন যে আই এম নট আনহ্যাপি। তো এরকম দ্বৈত বলেছিল, এবং তার সাথে নির্বাচনে গিয়েছিল 86 সালে। বেগম খালেদা জিয়া বলেছেন যে এরশাদের অধীনে আমরা নির্বাচনে যাব না, তিনি কথা রেখেছিলেন। এবং সে সময় আমাদের জয়নাল, জাফর, দীপালি, সাহা, রাফুল, বসুনিয়া, জিহাদ, নূর হোসেন অসংখ্য রক্তের সাথে শেখ হাসিনা বেইমানি করেছিল। বেইমানি করার ইতিহাস আছে আওয়ামী লীগের, অবশ্য এটা আছে, এটা সবাই বলে। দেখলেন না যে 24 সালের 5 আগস্ট নিজে চলে গেছে আত্মীয় স্বজনকে নিয়ে, পুরা নিরীহ আওয়ামী লীগকে ফেলে দিয়ে। এখন অনেক আওয়ামী লীগ সাফার করছে, যদিও আমরা কাউকে কোনো আইন হাতে তুলে নেই, কিন্তু তারা সাফার করছে, কেউ কেউ পালিয়ে আছে, কেউ কেউ বের হতে চাচ্ছে। শেখ হাসিনা সবাইকে অসহায় করে চলে গেছে, এটা আওয়ামী লীগের ইতিহাস আছে, এটা পালিয়ে যাওয়া। তো বেগম খালেদা জিয়া বেইমানি করেন নাই, সে কারণে বেগম খালেদা জিয়াকে বিএনপিকে সেদিন জনগণ ভোট দিয়েছিল, কষ্ট আসছিল, এটা সত্য। সেটা বিএনপির রাজনৈতিক ইতিহাসের কারণে। আজকে যারা জাকসুতে জিতেছে, সেটা বিভিন্ন নামে তারা জিতেছে, স্বতন্ত্র, এইটা সেটা সম্মিলিত। কোনটা যে শিবির, কোনটা যে জামাত, আর কোনটা যে কী, এটা আমাদের বলা মুশকিল সাধারণ ছাত্র। যেটাই হোক জিতেছে, যেটাই হোক জাতীয়তাবাদী ছাত্রদল হয়তো জিতে নাই, সেটাও সত্য। না জিতুক, এখান থেকে শিক্ষা নেবে ছাত্রদল, আগামী দিনে ছাত্রদল থেকে কীভাবে যাওয়া যায়। আর যারা ছাত্রদল থেকে যারা অভিযোগ করছে যে
ম্যানিপুলেট হয়েছে, কারচুপি হয়েছে, সেগুলো বিশ্লেষণ হবে আগামী দিনে নির্বাচনগুলোতে। আমি সেদিকে যেতে চাই না, কিন্তু আমি যেটা যেতে চাই যে এইটাকে কেন্দ্র করে যদি তারা নির্বাচনে যদি আগামী দিনে এই জাতীয় রাজনৈতিক দলগুলো যদি ভালো করে মনে করে যে ভালো করবে, করুক, আসুক, নির্বাচনে আসুক, জনগণের কাছে যাক, ভালো। আর জাকসুতে তারা মুক্তবুদ্ধি চর্চা করবে, শিল্প সাহিত্য চর্চা করবে, ক্রীড়া প্রতিযোগিতা হবে, ডিবেট হবে, সেখানে ছাত্রদের নেতৃত্ব প্রতিষ্ঠা হবে, সেটা হোক, অসুবিধা নাই তো। ওটা বিকশিত হোক, প্রতি বছর নির্বাচন হবে, নির্বাচনের মধ্য দিয়ে নেতৃত্ব প্রতিষ্ঠা হবে, জাতীয় রাজনীতি তারা যাবে, সকল অঙ্গনে তারা দায়িত্ব নেবে, শিক্ষা, প্রশাসনে, রাজনীতিতে, ব্যবসায়, অর্থনীতিতে। শুধু ডাকসুতে যারা নির্বাচিত সবাই যে রাজনীতি করবে জাতীয়, সেটা তো আমরা ভাবতে পারি না, এটা হয়ও নাই অতীতে, সবাই আসে নাই, কেউ কেউ ব্যবসায় চলে গেছে, কেউ প্রশাসনে চলে গেছে, এরকম অনেক আছে। আমাকে তো সেটা অতীতে তো দেখেছি যে আমাদের যারা ডক্টর মোশাররফ সাহেব যে মহাশালের বিপি ছিলেন, তোফায়েল আহমেদরা চলে গেছেন, আমাদের এমকানুর সাহেব ছিলেন, দৌলতুল ইসলাম, মান্নান ভূঁইয়া, আমাদের অনেক অসংখ্য নেতা যাদের কাছে আমরা হারিয়েছি বিগত দিনগুলোতে, অনেক হাজার হাজার, লিটন সাহেব বলেন না, হাজার হাজার মামলা খেয়ে আমাদের অনেক নেতা কিন্তু জীবন থেকে চলে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, অনেকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, অনেকে জেলে, নাসিরুদ্দিন পিন্টু জেলে মারা গেছে, ইলিয়াস আলী চৌধুরী, আল্লাম, হুমায়ুন কবির পারভেজ, আপনার সাইফুল ইসলাম হিরু, সিলেটের দিনার, ঢাকার সুমন, এরকম অসংখ্য নেতাকে গুম করা হয়েছে। এগুলোর উপর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। সুতরাং এই 15 বছরের যে আমাদের ত্যাগ তিতিক্ষা, এটার ফল কিন্তু মানুষকে আমাদের আগামী দিনে দেবে, আমি বিশ্বাস করি। মানুষ অপেক্ষা আছে, আমরা অনেক কষ্ট করেছি, ধৈর্য, আমরা অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমরা বিএনপি টিকে আছি, অবিচল বেঙ্গলকে মধ্যে। আমি নিজেও অনেকবার জেলে গেছি, আমাদের মামলা খেয়েছি, আমাদের পরিবার কী হয় তসতস করেছে, বাসায় গিয়ে তসতস করেছে, অনেক ঘটনা ঘটেছে, তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে গেছি। সুতরাং এখানে পিয়ার নিয়ে যেগুলো বলে, এগুলো আমি আপনাকে বলি যে এগুলো মানুষ বুঝে না বাংলাদেশের। একেবারে যদি মনে কারা বুঝে না, আমি কাউকেই বুঝতে বলি না। পিয়ারটা কি এটা বুঝতেই চায় না মানুষ, এটা আমাদের দেশের জন্য না, এটা আমাদের অনেক সময় লাগবে। যদি এটা ভালো সুফল হয়, হবে, আলোচনা হচ্ছে, ভবিষ্যতে দেখা যাবে। তো এটা নিয়ে যে একেবারে রিজিড হয়ে থাকতে হবে, এটা আমি বিশ্বাস করি না। রিজিড থাকবে যে সকল রাজনৈতিক দলগুলো বলতেছে, আমি সেটাও বিশ্বাস করি না। আমি যেটা বিশ্বাস করি, যারা পিয়ার নিয়ে কথা বলতেছে, আবার আলোচনাও করতেছে টেবিলে, তারা আবার নির্বাচনের মাঠেও আছে, তারা নির্বাচনের মাঠে ভোট চাচ্ছে, মানুষের কাছে দুয়ারে দুয়ারে যাচ্ছে। সুতরাং এটা নিয়ে খুব বেশি সমস্যা হবে বলে আমি মনে করি না। আর অপরাপর যে সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো ছিল, মূলত ফেসিবাদ বিরোধী যারা ছিল, আমি তাদেরকে আমি শত্রু মনে করি না কাউকে। গণতন্ত্র যেমন শত্রু না, আমাদের বিএনপি হিসেবে আমাদের রাজনৈতিক দলেরও শত্রু না, জনগণের বরং ওরা বন্ধু। এরা কখনো কখনো ভুলভ্রান্তি করে, বিভ্রান্তিমূলক কথা তরুণ সমাজ যারা অত আবেগঘন অবস্থা বলে ফেলে, কিন্তু আমি বলবো যে তারা সেখান থেকে সরে এসে বরং 15 বছর, যাদের কারণে আমরা 15টি বছর আমাদের জীবন থেকে চলে গেছে, এই ছাত্ররাও চাকরি পায় নাই, তারপরে তাদের বিসিএস পরীক্ষা তো দেখা গেছে যে ডিএনএ টেস্ট করে পরীক্ষা হতো, ডিএনএ টেস্ট করে পরীক্ষা হতো, সেখানে পরবর্তী বিরোধী দল হলেই তার চাকরি হতো না। তার গোষ্ঠীর মধ্যে কেউ যদি ইভেন বিএনপি জামাতেরও, আমরা আজকে জামাত থাকলে চাকরি হতো না। নিশ্চয়ই আমি নিশ্চয়ই আলোচনা একটু চেষ্টা আমরা করব। পিআর এগুলো নিয়ে আসলে যেগুলো সময় ক্ষেপণ করা, আমি মনে করি এগুলো কোনো ব্যাপার না। আর আগামী দিনে ছাত্রদের মুক্তবুদ্ধি চর্চা হবে। এবার ছাত্রদল আসে না, আগামীতে ছাত্রদলকে আবার মনোনীত করবে, ছাত্ররা তারা ভালো করলে আবার তারা নির্বাচনে আসবে, নির্বাচিত যেটা আপনি বলেছেন যে মান্না ভাই, তারপরে ওনারা বলেছেন, হ্যাঁ, যে ঠিকই, যে জিতলেই যে একেবারে রাজনৈতিক দল হিসেবে, হ্যাঁ, এটা যদি একটা ইমেজ বাড়ে, তো যদি ইমেজ বেড়ে থাকে, ইমেজ বাড়ানোর নির্বাচন হোক, কাজ করব, জিনিস আমরা ফিরব। এখানে অনেকগুলি প্রসঙ্গ, যে কথাগুলি মিস্টার শামসুল আলম লিটন আমরা বারবার বলবার চেষ্টা করা হয়ে থাকে, আপনারা বলেন, রাজনৈতিক বিশ্লেষকরা বলে, সমাজ চিন্তকরা বলে, যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপি নেত্রী, তিনি আপসের নেত্রী, তার আপসের কোথাও কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখিনি তিনি কোথাও কম্প্রোমাইজ করেছেন। এখন যে এই ছাত্র শিবির সমর্থিত প্যানেল জাকসু এবং ডাকসুতে যে নির্বাচিত হলো, সেটি নিশ্চয়ই তারা একটা ব্র্যান্ডিং করবার চেষ্টা করবে, কিন্তু সাধারণ মানুষের যে একটা ভাবনা, যেমন নিশ্চয়ই আপনার মনে আছে, রফিক বেরা যেহেতু সরাসরি বিএনপির সাথে জড়িত, নিশ্চয়ই আপনার মনে আছে যে বেগম খালেদা জিয়া 5টি আসন থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন, কোনো আসনে কিন্তু তিনি সেখানে তাকে কেউ পরাজয় বরণ করতে পারেনি। অন্যদিকে পতিত হাসিনা, তিনি কিন্তু 3টি আসনে দাঁড়িয়ে সেখানে সাদেক হোসেন খোকা এবং আরও একজনের সাথে হেরে 1টি আসন তিনি জয়লাভ করতে পেরেছেন। এখন মানুষের যে ভাবনাটা, যদি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কাভার করে, যে 8টি বা 9টি বিভাগীয় শহরে যদি একবার যদি তিনি একটি সমাবেশে এক হাতে ধানের শীষ, এক হাত দিয়ে হাত উঠিয়ে তিনি যদি জনগণের কাছে ভোট প্রত্যাশা করেন, তাহলে এই যে যারা ডাকসু এবং জাকসু নির্বাচন নিয়ে একটুখানি নিজেদেরকে
মনে করছে যে আমরা অনেক দূর এগিয়ে গেছি, সেটি কিন্তু মনে হচ্ছে যে বেগম খালেদা যদি একটাবার যদি সফর করতে পারেন, ইভেন ঢাকা শহরে যদি একটি তিনি সমাবেশ করতে পারেন, সেই জায়গার মধ্যে তার আপসর নেতৃত্বের এবং ভোটের যে মানুষের কাছে আকুতি, সে আকুতিকৃত মানুষ সেখানে সাড়া দিবে। আপনি কি বলছেন বিষয়টাকে? না, এটা একটা বিশ্লেষণের একটা দিক আর কি। সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া যদি আপোষ করতেন তাহলে বাংলাদেশের রাজনীতির ইতিহাস হয়তো ভিন্ন রকম হতে পারত। হয়তো এরশাদ 2020 সাল পর্যন্তই বাংলাদেশ শাসন করতে পারত। এরশাদ স্বৈরাচার থেকে ফ্যাসিবাদ থেকে চরম ফ্যাসিবাদে দেশ থেকে নিয়ে যেতে পারত। যেহেতু 86-তে তিনি যে নির্বাচনটি আয়োজন করেছিল সেটি ছিল তার বৈধতার ভিত্তি, যেখানে শেখ হাসিনা সাফল্যের সঙ্গে তাকে সহযোগিতা করে সেখানে একটা ইতিহাস তৈরি করেছেন, যেটি আসলে প্রত্যেকটা বিবেক, মানুষের ভেতরে আরেকটি বিবেক থাকে প্রত্যেকটি মানুষের ভেতরে। তিনি যে কথাটি বলেছিলেন সেটিতেই তিনি নিজেকে বিশেষিত করেছেন। সেজন্য বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার মধ্যে অনেক তুলনা বিভিন্ন সময় অনেকে করেছেন, আজও করবেন, ভবিষ্যতেও করবেন, ইতিহাসের গবেষকরাও করবেন। কিন্তু আপনি যেটি বলেছেন সেটি হচ্ছে যে তিনি কতটুকু ভালো আছেন রাজনীতির জন্য আমরা জানি না, কিন্তু আমরা অবশ্যই জানতে চাই, বুঝতে চাই যে তিনি আমৃত্যু বাংলাদেশকে কন্ট্রিবিউট করে যাবেন। এবং তিনি অনেক অসুস্থ ছিলেন। দেখুন, বিপ্লবের পর তার যে চিকিৎসা মধ্য দিয়ে কিছুটা তিনি পাবলিক লাইফে ফিরে এসেছেন, মাঝে মাঝে কূটনৈতিক ইয়েতে যাচ্ছেন। এটি অত্যন্ত আশার খবর। আসলে জাতীয় পর্যায়ে এরকম একজন রাজনৈতিক নেতা অথবা নেতৃবৃন্দের জন্ম একটা দেশের জন্য এটা অনেক সময়ের ব্যাপার, এবং এটাও একটা ব্যাপার এই ধরনের নেতৃত্ব পাওয়া। তো আমরা আরেকজন নেত্রীকেও পেয়েছিলাম যখন 1/11-এর পরে। দুই নেত্রীর জন্যই আমরা কিন্তু আন্দোলন করেছি। আমরা তখন বাইরে মানবাধিকারের বিভিন্ন গ্রুপের সঙ্গে কাজ শুরু করি, এবং পরবর্তী দেখা গেছে যে তিনি আমাদের মানবাধিকার প্রথমে ছিনিয়ে নিয়েছেন, কথা বলার অধিকার, স্বাধীনতা ইত্যাদি। তো যাই হোক, আজকে আপনি যেটি বলেছেন এটি অনেক মানুষেরই মনে এই ধরনের কথা অথবা মুখে পাওয়া যায়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় আপনি একটু আগে পিআর নিয়ে যেটা কথা বলছেন, যে কারণে অনেকে কিন্তু একটি প্রশ্ন, আজকে এই অনুষ্ঠানটি যারা দেখছেন তাদের মধ্যে আমার মনে হয় একটা বড় অংশের 1 নম্বর প্রশ্ন হচ্ছে কি নির্বাচন কি হবে ফেব্রুয়ারিতে, অথবা আদৌ নির্বাচন কি হবে, নির্বাচন কি ডক্টর ইউনূসের অধীনে হবে, আদৌ কি ডক্টর ইউনূস সাহেব নির্বাচন করে যেতে পারবেন, নতুন কোনো সরকার হবে। এবং খুবই অপ্রিয় এবং খুবই আমাদের সকলের জন্য দুঃখজনক, সবচেয়ে বেশি দুঃখজনক হচ্ছে আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনীর জন্য, যে সেনা সমর্থিত সরকার আসবে নাকি। এই কথাগুলো আলোচনা হওয়ার দরকার আছে। এটা আমাদের দেশ, আমাদেরকেই আমাদের ব্যবস্থা করে তুলতে হবে। এই প্রশ্নগুলো আজকে যদি মানুষ কল করতে পারতেন, কথা বলতে পারতেন, এই কথাগুলোই বলতেন। এখন এই কথাগুলো নিয়ে আমরা কেন বলছি না? আমরা ধরে নিয়েছি যে নির্বাচন হবে না। গণতন্ত্রের যে চড়াই উতরাই তার মধ্যে এই পিআর পদ্ধতি একটি বড় প্রশ্ন তৈরি করেছে। বাট আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে জামাত ইসলামের রাজনৈতিকভাবে একটি দল হিসেবে জামাতের এই দাবি করার অধিকার আছে। কিন্তু আমি যদি একাডেমিক সেন্সে চিন্তা করি যে যেহেতু এই সরকারকে সাংবিধানিক ধারাবাহিকতায় মেনে নেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলো, তাহলে তো এখন তো কোনো সংবিধান সাসপেন্ডেড নাই, তাহলে নতুন কোনো ব্যবস্থায় নির্বাচন করাটা ডিফিকাল্ট হবে। এখন শুধুমাত্র অ্যাপিলেট ডিভিশনে যে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত যে ওটার চূড়ান্ত নিষ্পত্তির বাকি আছে, ওটা হয়ে গেলে তত্ত্বাবধায়কটা ফিরে আসবে। তত্ত্বাবধায়কটা হাইকোর্টে ফিরে এসছে, এখন সুপ্রিম কোর্টের চূড়ান্ত ফয়সালার অপেক্ষা আছে। তাহলে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচনের একটা সম্ভাবনা, এবং যেটি আমরা সাংবিধানিক দেখছি। তাহলে পিআরের ব্যাপারে জামাত কিন্তু এটাকে তার নির্বাচনী ম্যানিফেস্টোতে 1 নম্বর নিয়ে আসতে পারে। কারণ বাংলাদেশ একসময় পার্লামেন্টারি সিস্টেমে ছিল, পরে প্রেসিডেন্সিয়ালে এসছে, পরে আবার 91-তে আমরা পার্লামেন্টারি সিস্টেমে গিয়েছি। যখন বিএনপির নেতৃত্বে পার্লামেন্টারি সিস্টেমে যায়, মজার ব্যাপার হচ্ছে তখন বিএনপির কনস্টিটিউশনে কিন্তু পার্লামেন্টারি সিস্টেম ছিল না, তখন ছিল কিন্তু প্রেসিডেন্সিয়াল ফর্ম। কিন্তু জনগণের দাবি এবং 3 জোটের রূপরেখা সব কিছু মিলে তারা কিন্তু দলীয় সংবিধান সংশোধন করার আগেই পার্লামেন্টের সবাই মিলে কিন্তু পার্লামেন্টারি সিস্টেমটা এনেছে। আজকে কি সবাই মিলে আনছে? না, এটি নিয়ে কোনো ঐক্যমত নাই। ঐক্যমত কমিশন যেটা হয়েছে, আলোচনা হয়েছে, ঐক্যমত হয়নি। তাহলে জামাতের উচিত হচ্ছে, এক হচ্ছে তারা যদি তাদের নির্বাচনে, জামাত ইসলাম অবশ্যই ক্ষমতায় যাওয়ার রাজনৈতিক দল, তারা যতদিন পর্যন্ত নির্বাচনে যাওয়ার মতো জনমত তৈরি না হবে ততদিন পর্যন্ত পিআর এবং ইত্যাদি ইস্যু তৈরি করে নির্বাচনকে ঠেকিয়ে দেওয়া, এটা জামাত ইসলামের রাজনৈতিক কৌশল হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে তারা এটাকে তাদের যে নির্বাচনী ম্যানিফেস্টোতে 1 নম্বরে নিয়ে আসতে পারে, এবং জনগণ যদি এটাতে এই পয়েন্টেও তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে পারে, কারণ যে কোনো রাজনৈতিক দলেরই ইকুয়াল অপরচুনিটি থাকে। এখন কথা হচ্ছে যে আজকে অনেকে মনে করছে বিএনপি অবশ্যই ক্ষমতায় যাবে, বিএনপি ক্ষমতায় যেতেই পারে, বিএনপি ক্ষমতায় যাওয়ার মতো দল, বিএনপি বারবার ক্ষমতায় ছিল, কিন্তু বিএনপি তো গত 15 বছরে কখনো এমন দাবি করেনি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বিএনপি বলেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা বলেছে। সুতরাং বিএনপিকে এই দায়ও কেউ দিতে পারবে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সে এখন একা খেলতে যাচ্ছে।
আসলে ব্যাপারটি হচ্ছে যে কে কত ভোট পাবে, কে কত সিট পাবে, কে কতটুকু সরকার গঠন করবে, এটি যেমন গুরুত্বপূর্ণ, পাশাপাশি গত 15 বছরে আরব স্প্রিং থেকে শুরু করে এই বর্ষা স্প্রিং পর্যন্ত, শ্রীলঙ্কা থেকে নেপাল পর্যন্ত আমাদের অনেক শিক্ষা নিতে হবে। এই রফিক ভাইরা যদি তার দলের প্রশংসার সঙ্গে সঙ্গে একটু আত্মসমালোচনা না করেন ক্ষেত্র বিশেষে, তাহলে কিন্তু আমাদের জন্য আমরা এটা বুঝতে পারবো যে 5ই আগস্ট থেকে আমরা কিছু শিখিনি, অন্যান্য স্প্রিংগুলো থেকে, আরব স্প্রিংগুলো থেকে আমরা কিছু শিখিনি। রাজনৈতিক দলগুলোর সামনে কঠিন সময় আসছে। সুশাসনের 1% ব্যত্যয় করে আপনি বেশি দিন ক্ষমতায় টিকে থাকবেন, সেই সম্ভাবনা সম্ভবত আমাদের জন্য অনেক বড় প্রশ্ন দূর হয়ে দাঁড়াচ্ছে। নিশ্চয়ই আমরা সেদিকেই খেয়াল রাখতে হবে, এবং আজকে যারা ভবিষ্যৎ রাজনীতি ক্ষমতা আসবেন বলে প্রত্যাশা করছেন, জনগণের কাছে যাচ্ছেন, তাদের নির্বাচনী ওয়াদা, কমিটমেন্ট, দুঃশাসন, দুর্নীতি এগুলি থেকে কিন্তু মুক্ত না হলে কিন্তু যেটি জনাব শামসুল আলম মিটন বলবার চেষ্টা করলেন, সেটি কিন্তু আমি আরেকটু বাড়িয়ে বলি, জেএনজিরা কিন্তু আবার অপেক্ষা করবে না এই 15 বছর। যে কোনো সময় কিন্তু আবার নতুন যে সরকার গঠিত হবে সেই সরকারের পতন হতে পারে। সে কারণে আমরা আমাদের আত্ম উপলব্ধির মধ্যে দিয়ে আমরা আমাদের 5ই আগস্টের শেখ হাসিনার পতনের মধ্য থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো। প্রিয় দর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর আমাদের যে দুজন অতিথি রয়েছেন, অ্যাডভোকেট রফিক শিকদার রয়েছেন, জনাব শামসুল আলম লিটন, তাদের দুজনকে নিয়ে আমরা শেষ আলোচনায় আবারও যুক্ত হব। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও শেষ বিরতির পর আলোচনায় ফিরে এসেছি। বিএনপি নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার রয়েছেন আমাদের সাথে, রয়েছেন সিনিয়র সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক জনাব শামসুল আলম লিটন। আমি অ্যাডভোকেট রফিক শিকদার ভাই আপনাকে দিয়ে আলোচনাটা আসতে চাই শেষ মুহূর্তের আলোচনায়। আমরা একটা ঐক্য, একটা সুষ্ঠু নির্বাচনের পথে বিএনপি বলি, জামায়াতে বলি, যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যুক্ত ছিল, তারা প্রত্যেকে তো শেখ হাসিনা বিদায় করবার জন্য প্রত্যেকেরই কোথাও না কোথাও তারা তাদের যে কন্ট্রিবিউশন সেটি করেছে। বিএনপি যেরকম করেছে, জামাতের ছাত্র শিবিরের হয়তো নেতা নেত্রীরা করেছে, বিশেষ করে এনসিপির যারা তরুণ নেতারা তারা করেছে। আমরা কিভাবে একটা নির্বাচনের পথে, আমি আমার প্রায় বিশ্লেষণে আমি বলে থাকি, যদি এবারের নির্বাচনটা হবে বাঘে বাঘে লড়াই, সিংহে সিংহে লড়াই, এবারের নির্বাচনে মানুষ যদি ভোট দিতে যায় বা ভোট দিতে পারে, তাহলে লাইনে দাঁড়িয়ে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট এবার পড়বে বলে মনে করা হচ্ছে। আপনি কি মনে করেন যে এই দূরত্ব কমিয়ে আনতে, ঘুচিয়ে আনতে বিএনপির পক্ষ থেকে বা সকলের পক্ষ থেকে করণীয় কি আছে? এটা যদি আমরা প্রত্যেকের যার যার জায়গা থেকে যদি দায়িত্বশীল আচরণ করি রাজনৈতিক দল হিসেবে, সেটা আমরা প্রবীণ বা প্রাচীন রাজনৈতিক দল হিসেবে মধ্যে আমাদের অনেক দায়িত্ব আছে, সত্য। আবার এই দেশে আপনি জানেন যে প্রাচীন রাজনৈতিক দল যদি আওয়ামী লীগ বলেন, তারা তাদের জায়গা থেকে তারা রাজনৈতিক আচরণ করে নাই, তাদের দল থেকে তারা গণতান্ত্রিক আচরণ করে নাই, রাজনৈতিকভাবে মোকাবেলা করে নাই। বিএনপি কিন্তু আওয়ামী লীগের দুঃশাসনের আমলেও বেগম খালেদা জিয়া ভিশন 2030 পরবর্তীতে আপনার এই আমাদের তারেক রহমান সাহেব 27 দফা থেকে 31 দফা, যেগুলো নিয়ে কিন্তু আজকে আমরা সমগ্র বাংলাদেশে শিক্ষক, বুদ্ধিজীবী, সকল স্তরের নাগরিকদেরকে দিয়ে আমরা কিন্তু এটা আমাদের দল থেকেও একদম গ্রাম পর্যন্ত আমরা 31 দফাটা কি পৌঁছে দিয়েছি। এটা সম্পর্কে মানুষের একটা ধারণা তৈরি হয়েছে অলমোস্ট। সেখানে কিন্তু ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছে, তাদের যে দফাগুলো আছে, তাদের যে পয়েন্টগুলো আছে, যেগুলো নিয়ে তারা ফরেন একাডেমিতে আলোচনা করছে, এখানে অনেকগুলো আছে। তারপরে আমাদের দল থেকে কিন্তু অনেকগুলো ঐক্যমতের ব্যাপারে কিন্তু আমরা একমত হয়েছি। এমনকি আপনার এই যে একাধারে দুবার প্রধানমন্ত্রী হওয়ার পর না হওয়া, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির যে ভারসাম্য ক্ষমতার, সেগুলো এরকম অনেকগুলো আমরা ছেড়ে দিয়েছি এবং আমরা এটা মেনে নিয়েছি গণতন্ত্রের স্বার্থে, এবং আমরা মানব। এবং যেগুলো এখন পর্যন্ত সম্পূর্ণ হয় নাই, সেগুলো বাকি যেগুলো আছে আলোচনা হচ্ছে, হয়তো কিছু হবে, সময় তো আছে, এমন তো না যে শেষ হয়ে গেছে, একেবারে চলবে। কিন্তু এটা নিয়ে যে একেবারে বৈরী পরিস্থিতি হবে, এটা আমি বিশ্বাস করতে চাই না। কারণ প্রত্যেকের চেতনায়, প্রত্যেকের শিরায় উপশিরায়, রক্তের শিরা উপশিরায় কিন্তু আপনার এই প্রতিবাদ আছে অন্যায়ের বিরুদ্ধে, দুঃশাসন এই 15 বছরের বিরুদ্ধে সবারই আছে কম বেশি। যদি এনসিপিকে একটা রাজনৈতিক দল একটা তারা তৈরি করেছে, তারা হয়তো নিজেদেরকে একটা কনসেপ্ট, ধারণা যে আমরা ছাত্ররা, তারা ছাত্র বলতে এই ছাত্ররা কিন্তু আমাদের ছেলেমেয়েরা আছে, এরা কিন্তু এনসিপি করে না, লেখাপড়া করে প্রতিষ্ঠানে চলে গেছে, কিন্তু ওরাও মিছিল করেছে। বাট এটা এনসিপির ধারণা যে সমগ্র বাংলাদেশের ছাত্রই বোধহয় এনসিপি, সেটাও না, এটা ধারণা করলে হবে না। বাট তবে এটা ঠিক যে এনসিপি যারা আজকে তৈরি করেছে তাদের একটা ভূমিকা ছিল, এই ছাত্রগুলো যারা আছে তাদের চেয়ারগুলো দেখেছি। কিন্তু তার অর্থ এই নয় যে আমানুল্লাহ আমানের মতো জাতীয়তাবাদী, আমান ডাকসুর, আমান খোকন, মিলন বা এরকম যে আলম যে পরিষদ ছিল ডাকসুর বা সমগ্র বাংলাদেশে, তারা যেভাবে ওই সময় লড়াই করেছিল এবং বিএনপি নেতৃত্বে এবং খালেদা জিয়ার নেতৃত্বে, সেরকম লড়াই তো এটা না। এখানে একটা পার্ট
আমরা তাও আমরা ছোট করে দেখি না, কিন্তু আমরা যেটা দেখতে চাই যে ঐক্যমত্যের যে আপনার যেগুলো আছে কমিশনের, যে অনেকগুলোই তো বাই দিস টাইম নিশ্চিত করা হয়েছে, আর বাকি যেগুলো হয় নাই সেগুলো হওয়ার পথে আছে, আর যেগুলো হবে না সেটা কখনো হবে না। সেটা যদি বলেন কখনো হবে না, এটা হওয়ার না, যেটা আপনার কাল্পনিক সেটা দিয়ে তো লাভ নেই। পিআর পদ্ধতি এটা বাংলাদেশের মানুষ এটা বুঝে না, এটা দিয়ে সময় নষ্ট করে লাভ নেই। আর এখানে নির্বাচনের ব্যাপারে যেটা লিটন সাহেব বলেছেন, মানুষের মধ্যে সংখ্যা কখনো কখনো কাজ করেছে, কিন্তু এই 15 বছর যে কোনো দল রাজনৈতিক দল নির্বাচনে যায় নাই, আপনার 14 সালে রাজনৈতিক দল ছাড়া ভোটার ছাড়া নির্বাচন হয়ে গেছে, 18 সালে 30 ডিসেম্বরে ভোট, 29 ডিসেম্বর রাতে হয়ে গেছে, আর 24 সালের 7 জানুয়ারির ভোট তো এটা কলঙ্কিত ইতিহাস দামি নির্বাচন। তো সেই নির্বাচনগুলো কিন্তু হয়ে গেছে দেশে। সুতরাং আগামী নির্বাচন ফেব্রুয়ারি মাসে এত মানে অপকর্মের পরে এত মানে এই আপনার নির্বাচনের নামে যে প্রহসন, এগুলোর পরে যে একটা সুন্দর নিশ্চিত ভালো নির্বাচন হতে যাচ্ছে, যেটি প্রধান উপদেষ্টা বাংলাদেশে এবং জাপানের মাটিতে বারবার বিভিন্ন জায়গায় গিয়ে তিনি বলেছেন যে অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক ভালো স্ট্যান্ডার্ড নির্বাচন বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে হবে। নির্বাচন কমিশন বলেছেন যে আমরা খুব শক্তিশালী হয়ে আমরা একটু স্বচ্ছভাবে আমরা তৈরি হয়েছি, নির্বাচন করব। এমনকি নির্বাচনে আপনার 116 থেকে 118 থেকে 126 পর্যন্ত বাংলাদেশের সংবিধানে যে নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া আছে, সেই ক্ষমতাগুলো বিগত দিনগুলোতে শাসক গোষ্ঠীর কারণে কিন্তু শাসক ক্ষমতা থাকার কারণে কিন্তু তারা সেভাবে অ্যাক্সেস করতে পারেনি নির্বাচন কমিশন। তাদের কাছে কিন্তু দেওয়া আছে ক্ষমতা, কোন পদ্ধতি নির্বাচন হলে নির্বাচন সুষ্ঠু হবে, কোন পদ্ধতি নির্বাচন সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, কোনভাবে নির্বাচন হলে ভোটাররা নির্বাচনে যাবে, নির্বিঘ্নে ভোট দিতে পারবে, কোনভাবে নির্বাচন হলে ভোট শেষে সবাই বলবে যে নিশ্চিত সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে, সেগুলো কিন্তু সংবিধানে বলা আছে, নির্বাচন কমিশনের দায়িত্ব এরা বদ্ধপরিকর নির্বাচন সুষ্ঠু করতে। সুতরাং এত সুন্দর পরিস্থিতির মধ্যে নির্বাচন হবে না এই সংশয় যাদের মধ্যে আছে, যে সংখ্যা আমি বলবো খুবই কম। নিশ্চয়ই আমরা সেটা প্রত্যাশা করতে চাই না। আমি সেটা ভাই রফিক সিকদার ভাই মোটা দাগে অনেক কথা বলেন, আমি কোনো প্রশ্ন সেখানে করি না। আপনার কাছে কয়টা প্রশ্ন রাখতে চাই যে আওয়ামী লীগের তো নেতাকর্মী বড়দের যারা সিনিয়ররা তারা কেউ হয়তো জেলে আছেন বা বিদেশে আছেন, বেশিরভাগ লোকেরই তো দেশে আছেন, হয়তো পাশে বলছিলেন যে শেখ হাসিনা তার কয়জন আত্মীয় স্বজন নিয়ে এদেরকে নিক্ষেপ করে চলে গেছেন। এই নীরব ভোটের কী অবস্থা হতে পারে, যারা আওয়ামী লীগ সমর্থক, নীরব ভোটের কী অবস্থা হতে পারে? আর নির্বাচন পূর্ববর্তী, নির্বাচন সময়কালীন এবং নির্বাচন পরবর্তী যে সহিংসতা বাংলাদেশে দেখা যায়, সেটা নিয়ে আপনার বিশ্লেষণ কি? নিশ্চয়ই আপনার মনে আছে যে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সুবর্ণচরে এক নারীকে কিন্তু গণধর্ষণ করা হয়েছিল, সেটি আওয়ামী সরকারের আমলে। তো এই 2-3টি বিষয়টাকে আপনি কীভাবে দেখবেন? নীরব ভোট কোথায় যেতে পারে, নির্বাচন পূর্ববর্তী সহিংসতা হবে কিনা, নির্বাচন সময় সহিংসতা হবে কিনা, নির্বাচন পরবর্তী হবে কিনা, মব কালচার নিয়ে কিন্তু এখনও মানুষের ভিতরে শঙ্কা রয়েছে। আপনার বিশ্লেষণ। থ্যাংক ইউ। আমি আপনাকে এটুকু বলতে পারি যে আমি ডক্টর ইউনূসের যে আশাবাদ, এই মানুষটির যাদের নিয়ে সরকার পরিচালনা করছে তাদের অনেকের সফলতা নিয়ে অনেকের মতো আমারও প্রশ্ন আছে এবং রিজার্ভেশনও আছে। সমালোচনা করলে আমি 1 ঘন্টা কঠিন সমালোচনা করতে পারবো, কিন্তু তার এই আশাবাদের সঙ্গে আমি 100% একমত যে এটি উৎসবমুখ নির্বাচন হবে। এবং নির্বাচন নিয়ে এখন যে বিতর্কটি হচ্ছে, যে যেরকম বিতর্ক এবং পাশাপাশি অনিশ্চয়তা, এটাও রাজনীতির অংশ। রাজনীতি অত্যন্ত ভাইব্রেন্ট একটা ম্যাটার, এবং এখানে শুধু পরিমিতিবোধ আর রেজিলিয়েন্স, মানে শব্দ চয়নের ক্ষেত্রে শ্রদ্ধাবোধ। কারণ আমরা যে ঐক্যের কথা বলি, এই ঐক্য মানেটা কি? ঐক্য মানে কি বাকশাল সবাই একমত হয়ে যাবে? নো, ঐক্য মানে শুধুমাত্র হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়াটার ব্যাপারে ঐক্য, প্রক্রিয়াটা কেমনে হবে সেটা নিয়েও ডিবেট থাকবে। তারপরে ধরুন স্বাধীনতাটা সম্পর্কে ঐক্য, তারপরে অ্যাসপিওনেজ। আমার বক্তব্যের মধ্যে যদি দেশের স্বার্থের চেয়ে বাইরের কোনো স্বার্থ ইনভলভ থাকে, স্বার্থ যেটি আমার দেশের স্বার্থের বিরুদ্ধে, এবং এটা যদি ফ্যাকচুয়াল হয় এবং এটা যদি ডকুমেন্টারি হয়, আমি কিন্তু মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ করলাম। সুতরাং রাজনীতিতে যারা বহিঃশত্রুর, বহির্দেশের এবং যারা ডিক্লেয়ার্ড এনিমি অব দ্য বাংলাদেশ, তাদের স্বার্থ রক্ষা করবে, তাদেরকে কিন্তু ফাঁসির যোগ্য অপরাধ, এটা কিন্তু পৃথিবীর যে কোনো দেশের সংবিধানে আছে। সুতরাং এখানে ঐক্য দরকার, যে রাজনীতির সুযোগ নিয়ে কেউ বাইরের অথবা বহিঃশক্তির, বহিঃশত্রুর কোনো মানে পারপাস সার্ভ করবে না। বর্ডারে যখন গুলি করবে তখন এটা বলবে না যে এটা ওদের আভ্যন্তরীণ সমস্যা, সে কিন্তু অ্যাসপিওনেজ অ্যাক্টে পড়ে যাবে। এই ঐক্যমতটা থাকা দরকার। কিন্তু সব দল এক চিন্তা করবে, একমত করবে, ইট ইজ নট দ্যাট। আমি বিশ্বাস করি যে পিআর নিয়ে জামাত যদি সামনে নিয়ে আসে, আগামী পার্লামেন্টে তারা কত সিট পেলো এটা না, তারা যদি সরকার গঠন করলো অথবা বিরোধী দলে গেলো অথবা যেখানে গেলো, তারা ওই জনমতটা তৈরি করবে। আর এখন যে ঐক্যমত, এটি আইনি ভিত্তি দেওয়ার প্রশ্ন আসে, এটা আসে, এই আলোচনাগুলো হবে
অ্যান্ড সেটি পার্লামেন্টের কাছে যাবে। এখনই যদি ঐক্যমত করে ফেলে তাহলে তো আর পার্লামেন্ট দরকার নেই ডেমোক্রেসি। আমাদের অলরেডি অনেক সর্বনাশ হয়ে গেছে। তারাপদ রায়ের একটা কবিতা আছে না, আমাদের সর্বনাশ হয়ে গেছে। 53 বছর আমরা রিপাবলিক করতে পারিনি। এখনও জনগণের রাইট টু লাইফ অ্যান্ড প্রপার্টি, যেটি প্রপার্টি বলতে অল সর্ট অফ প্রপার্টি, তার সুনাম, পেশাগত সব কিছু সম্পদ, রাইট টু লাইফ অ্যান্ড প্রপার্টি, এটি হচ্ছে রিপাবলিক। প্রতিটি মানুষের সমান। অর্থাৎ আমি যে দেশে এখন বসবাস করি লন্ডনে, সেখানে প্রধানমন্ত্রী গাড়িতে চলে বলে অনেকে, অথবা বাসে চলে বলে, অথবা সম্প্রতি তারেক রহমান সাহেবের দেখেছেন অনেকে, হ্যাঁ উনি মাঝে মাঝেই উনি পাবলিক লাইফে পাবলিকের সঙ্গে সারাদিনই তো অনেক জনসভা করে বেড়ান এবং পাবলিক গাড়িতেও চড়েন। এটা আসলে ওখানকার জন্য বিচিত্র কিছু না, কিন্তু আমরা যেহেতু অভ্যস্ত না, আমরা অনেকে এটা নিয়ে কথা বলছি। বাট দিস ইজ লাইফ। এবং আমাদেরকে কিন্তু আমাদের সর্বনাশ হয়ে গেছে কোথায়? গণতন্ত্রের জন্য আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে, গণতন্ত্রের জন্য আমরা পাকিস্তানকে গুড বাই করেছি, সেই গণতন্ত্রের জন্য আমাদের এখনও লড়াই করতে হচ্ছে। এই সর্বনাশটা হয়ে গেছে। দয়া করে রাজনীতিকদের কাছে আমাদের স্বনির্বন্ধ সরকারই অনুরোধ থাকা দরকার, আপনারা কিন্তু আর ক্ষতি করবেন না। এখন আসুন এবং গণতন্ত্র যখন দেবেন তখন মনে রাখবেন যে এখন থেকে গণতন্ত্র কিন্তু 20 শতাব্দীর আগেরটাও হবে না, 2024-এর আগেরটাও হবে না। সুতরাং আপনাদের অবশ্যই অনেক রেজিলিয়েন্ট থাকতে হবে, অনেক চিন্তাভাবনা করতে হবে এবং মানুষের মতামতকে কিন্তু আপনাদের কিন্তু কাউন্ট করতে হবে। আমি শিবির সম্পর্কে একটা তথ্য দিই। শিবিরের বিজয়ে অনেকে খুব অবাক হচ্ছেন, অনেকে ভুলে যাচ্ছেন মিড 80s-এ আমাদের ডাকসু নির্বাচনের আগে কিন্তু চাকসু নির্বাচন হয়েছিল এবং চাকসুতে ফুল প্যানেলে শিবির বিজয়ী হয়েছিল এবং সেখানে কিন্তু ছাত্রদল এবং ছাত্রলীগ অত্যন্ত শক্তিশালী ছিল। ছাত্রদলের জন্মের পর থেকে ছাত্রদল শক্তিশালী সংগঠন। 79, 81 এবং 82 নির্বাচনে যখন বিএনপি এবং জিয়া রহমান সাহেবের ব্যাপক জনপ্রিয়তা এবং ছাত্রদলও জনপ্রিয় হয়েছে, কিন্তু ডাকসুতে কিন্তু তারা যেতে নাই। প্রথমবারে যেতে নাই কিছুই, হলে সেকেন্ডবারে কিছুই যেতে নাই, তৃতীয়বারে এসে ডাকসুতে এজিএস সহ 4টা পোস্টে জিতেছে। তো তাতে কি হয়েছে দেখুন, 69 আর 90-এ ডাকসু ভূমিকা রেখেছে অনিয়মতান্ত্রিক শাসন, স্বেচ্ছাচারী শাসন, স্বৈরশাসনের জন্য। স্বাভাবিক অবস্থায় ডাকসু চাকসু বিশ্ববিদ্যালয় উন্নয়নে, ছাত্রদের ক্যাম্পাস উন্নয়নে ভূমিকা রাখবে, কিন্তু জাতীয় রাজনীতিতে আসলে তার কোনো অবদান থাকবে না। সুতরাং আমি মনে করি লিডারশিপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। শিবির, ছাত্রদল সবাই এই সংগঠনগুলো দেশের গণতন্ত্রের জন্য কাজ করবে এবং আমি নিশ্চিত করে বলতে পারি শিবির খুবই ভিজিল্যান্ট থাকবে যে অ্যাটলিস্ট ছাত্রলীগের পুনরুত্থানে তারা অতি বেশি ছাত্রদলের মতোই জাগরুক থাকবে। সুতরাং সবাই লাভবান হবে। থ্যাংক ইউ। একই সাথে যে আমি একটু বলতে চাই যে শিবিরের চিটাং ইউনিভার্সিটিতে বিশেষ করে তাদের যে অতীতের যে কর্মকাণ্ডগুলি ছিল সেগুলো আমরা এখন দেখছি না। আমরা আশা করবো যে ভবিষ্যতেও তাদের যে কর্ম বলবো না, অপকর্মের যে বৃদ্ধি ইয়াগুলো ছিল, রক কাটা বা ইত্যাদি ইত্যাদি, সেগুলো আমি আনতে চাই না। ছাত্রনীতি এগুলো আর না আসুক। আর বিএনপি এই এমন একটি রাজনৈতিক দল যে বিএনপি কখনো কখনো রাজনৈতিক অঙ্গনে হেরেছে, ভোটের রাজনীতিতে হেরেছে, কিন্তু দেশ ছাড়ে নাই। কখনো কখনো বিএনপি সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু গণভবনে গিয়ে পদত্যাগ করে নয়াপল্টনের মতো জায়গায় সমাবেশে বক্তব্য রেখে তারপরে কিন্তু তিনি ময়মনসিংহ রোডে বীর দর্পে কিন্তু গিয়েছেন। হাসিনার মতো পালিয়ে যান নাই, বেরসাদের মতো কারাগারে যাননি। সুতরাং আমি বলবো যে বেগম খালেদা জিয়ার সাথে বা বিএনপির সাথে অপর রাজনৈতিক দলগুলোর সাথে এই মুহূর্তে তুলনা করা যাবে না। অতীতে আগামী দিনে যদি বলেন, আমি বলবো যে আগামী দিনে তারেক রহমান সাহেবের যে আজকে যে বার্তা, সেই বার্তা থেকে কি বহন করে যে আমরা অতীতের যে কোনো সময়ের চেয়েও আগামী দিনে আরও সুন্দর এবং নিরাপদ আবাসভূমি প্রতিষ্ঠা করবো বাংলাদেশে। দারুণভাবে ধন্যবাদ জানাই সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক জনাব শামসুল আলম লিটন আপনার অত্যন্ত বিশ্লেষণাত্মক বক্তব্যের জন্য, এবং বিএনপি নির্বাহী কমিটির সদস্য জনাব অ্যাডভোকেট রফিক শিকদার আপনাকে ধন্যবাদ জানাই। আমরা একটা উৎসবমুখী নির্বাচনের অপেক্ষায় আছে, যে নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের যে অগ্রযাত্রার কথা আমরা বলছি, যে অপেক্ষায় আছে 15-16 বছরের যে জুলুম, নির্যাতন, হত্যা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সবগুলোর যে একটা অপশাসনের যে আমরা বিদায় করেছি, আমরা জগদ্দল পাথরকে বাংলাদেশের মাটি থেকে বিদায় করেছি, সেটি বিদায়ের জন্য সবচেয়ে প্রথম এবং প্রধান যে কারণ সেটি হচ্ছে গিয়ে আমাদের অপেক্ষায় থাকা হচ্ছে নির্বাচন, এবং সেই নির্বাচন উৎসবমুখর হবে এই প্রত্যাশা রেখে ইসপানি মির্জা শুভরাত্রি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।